প্রচুরক সমান আমরা সূত্রটি জানি L প্লাস F1 বাই F1 প্লাস F2 75.5। এই হলো আমাদের সংক্ষিপ্ত গড়ের আনসার। এই হলো আমাদের যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছিল সেইটি। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 43 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ঘ বিভাগ থেকে অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 14টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্য থেকে 2টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর একটি কথা, অন্য কোনো অধ্যায় থেকে প্রশ্ন কমন হবে কিনা এটা বলা মুশকিল হলেও পরিসংখ্যান থেকে 100% কমন হবে এটা বলা খুবই সহজ। তো যাই হোক, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিচে দেওয়া হলো। তো এখানে 30টি সংখ্যা দেওয়া আছে। এই 30টি সংখ্যাই হচ্ছে এই 3টি প্রশ্নের উদ্দীপক। আর এই সংখ্যাগুলো থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বরে বলছে বিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের সূত্রটি বর্ণনা সহ লিখো। আর খ নম্বরে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আর গ নম্বরে দেখতে পাচ্ছি প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি। ক নম্বর প্রশ্নে বিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের সূত্রটি বর্ণনা সহ লিখতে বলেছে। চলো লিখা যাক। ক নম্বর প্রশ্নে বিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের সূত্রটি বর্ণনা সহ লিখতে বলেছে। তো আমরা এইভাবে শিরোনামটি লিখে দিব, বিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের সূত্রটি হলো নিম্নরূপ। তো প্রচুরক সমান আমরা সূত্রটি জানি L প্লাস F1 বাই F1 প্লাস F2। এটি হচ্ছে প্রচুরক নির্ণয়ের সূত্র। তো এখানে L মানে কি, F1 মানে কি, F2 মানে কি, এগুলোর বর্ণনা সহ লিখতে বলেছে। তাই আমরা এখন এই বর্ণনাগুলো এখানে লিখে দিয়েছি। এখানে L সমান প্রচুরক শ্রেণীর নিম্নমান, এরপরে F1 প্রচুরক শ্রেণী এবং ইহার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, এরপরে F2 প্রচুরক শ্রেণী এবং ইহার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, এরপরে H হচ্ছে শ্রেণী ব্যবধান। এটুকু লিখে দিতে পারলেই ক নম্বর প্রশ্নে 2টি মার্ক চলে আসবে। তো এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে। আর যখন উদ্দীপক হিসাবে সংখ্যা থাকে তখন প্রথমেই পরিসর বের করে নিতে হয়। আর পরিসর বের করার সূত্রটি হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। তো এই পরিসর বের করে নেওয়ার পরে শ্রেণী সংখ্যা বের করতে হয়। এরপরে একটি সারণী তৈরি করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য। যে সারণীতে অপশন থাকবে শ্রেণী ব্যাপ্তি, এরপরে মধ্যমান, এরপরে টালে চিহ্ন, এরপরে গণসংখ্যা, এরপরে ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা গণিত ধাপ বিচ্যুতি। এই অপশনগুলো দিয়েই আমরা প্রথমে সারণী, পরিসর এবং শ্রেণী সংখ্যা বের করে নিব। তারপরে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। চলো শুরু করা যাক। তো যেহেতু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে, তাই প্রথমে আমরা পরিসর বের করে নিব। আমরা জানি পরিসর নির্ণয়ের সূত্রটি হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। আমরা এখানে এই সংখ্যাগুলো আমাদের উদ্দীপক হিসেবে ছিল। এই সংখ্যাগুলো থেকে আমরা সর্বোচ্চ নম্বর দেখতে পাচ্ছি এখানে 99, তাই আমরা এখানে লিখেছি সর্বোচ্চ মান 99 আর সর্বনিম্ন মান হচ্ছে 50। তো এখানে আমরা এটি হচ্ছে সর্বনিম্ন মান আর এটি হচ্ছে সর্বোচ্চ মান। তা আমরা জানি যে পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তো সর্বোচ্চ মান পেয়েছি আমরা 99, তাই 99 লিখবো। এরপরে মাইনাস সর্বনিম্ন মান হচ্ছে কত, 50। তো এখানে আমরা দিব 50, এর সাথে যোগ 1। তো যদি আমরা 99 থেকে 50 বাদ দিই তাহলে কত থাকবে, 49 থাকবে। তাই আমরা এখানে লিখবো 49, এর সাথে আছে যোগ 1। তো এখন যদি আমরা 49 আর 1 যোগ করি তাহলে হচ্ছে কত, 50। তাহলে আমরা পরিসর পেলাম কত, 50। এখন শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা বের করব। তো যদি শ্রেণী ব্যবধানের উল্লেখ না থাকে তাহলে আমরা 5, 10 এবং 15 পর্যন্ত ধরতে পারি। যেহেতু এখানে উল্লেখ নেই তাই আমরা এখানে শ্রেণী ব্যবধানটা 10 ধরে নিচ্ছি। যেহেতু শ্রেণীর সংখ্যা বের করতে হবে তাই শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা। আমরা জানি শ্রেণী সংখ্যার সূত্রটি হচ্ছে পরিসর ভাগ ব্যবধান। তা আমরা এখানে পরিসর পেয়েছি কত, 50 আর ব্যবধানটা আমরা ধরে নিলাম কত, 10। তাহলে আমরা এখানে বসাবো 10। যদি আমরা 50কে 10 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 5 10 50, অর্থাৎ শ্রেণী সংখ্যা পেয়ে গেলাম 5। অর্থাৎ আমরা যে সারণীটি তৈরি করব সেই সারণীতে 5টি শ্রেণী হবে। এখন আমরা সেই সারণীটি তৈরি করব। তো এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণীটি তৈরি করব। আর সারণীটি তৈরি করতে আমাদের এই উদ্দীপকের যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যার সাহায্যে তৈরি করব। আর সারণীতে আমাদের অপশন দিতে হবে যে শ্রেণী ব্যাপ্তি, মধ্যমানকে x i দ্বারা প্রকাশ করছি, আর টালি চিহ্ন, এরপরে গণসংখ্যাকে f i দ্বারা, আর ধাপ বিচ্যুতি ui সমান xi মাইনাস a বাই h। আর এখানে হচ্ছে গণসংখ্যা গণিত ধাপ বিচ্যুতি। এই অপশনগুলো দিয়েই যদি সংখ্যা থাকে তাহলে আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে বলে এই অপশনগুলো দিয়ে সারণী তৈরি করতে হবে। এখন আমরা প্রথমত শ্রেণী ব্যাপ্তিতে সবচেয়ে ছোট যে মানটা সেখান থেকে, যেহেতু আমরা শ্রেণী সংখ্যা ব্যবধানটা 10 করে ধরেছি তাই 10 করে লিখে নিব, অর্থাৎ 50 থেকে 59, এরপরে 60 থেকে
69, এরপরে একসাথে আমরা লিখে নিচ্ছি 10 ব্যবধান করে। এখন 70 থেকে 79, এরপরে 80 থেকে 89, এরপরে 90 থেকে 99 হবে এটা। এখন আমরা প্রথমত টালি চিহ্নটা বের করব এখান থেকে। টালি চিহ্ন বের করলে আমাদের কাজটি অনেক সহজ হয়ে যাবে। টালি চিহ্ন বের করার সহজ একটি কৌশল আমি বলে দিচ্ছি। যেখানে এই এক সারি করে আমরা এভাবে গুনে আসবো, অর্থাৎ এখানে দুটি 75 আছে, তাহলে 75 মানটা কোন সারিতে আছে? এই সারিতে আছে। তাহলে এই সারিতে যেহেতু 75 দুইবার আছে, তাহলে আমরা এখানে দুইবার এরকম করে দাগ দিয়ে দিব। এরপরে দেখতে পাচ্ছি 65, তাহলে 65 কোন সারিতে আছে? 65 আছে এইটাতে। এরপরে 67ও এই সারিতে আছে, তো এইভাবে 67 দুইটা দিয়ে দিলাম। এখন 80 আছে দুইটা, তাহলে 80 কোন ঘরে আছে? 80 এই ঘরে আছে, তাহলে 80 দুইবার আছে, তাই দুইবার এইভাবে আমরা দাগ দিয়ে দিব। এরপরে 55, তাহলে 55 আছে এই ঘরে, এইভাবে একটা দাগ দিব। এরপরে 90, তাহলে 90 ঘরে আমরা এইভাবে একটা দাগ দিব। এরপরে 60, তাহলে 60 ঘরে আমরা আরো একটি দাগ দিব। 60 পরে 72 আছে, তাহলে 72 আছে এই ঘরে, তো আমরা এখানে একটি দাগ দিব। এরপরে আবার আছে কত? 80, এরপরে 80 ঘরে চলে আসবো, আমরা এখানে একটি দাগ দিব। 80 পরে হচ্ছে 93, তাহলে 93 আছে এই ঘরে, তো এখানে একটি দাগ দিব। এরপরে 50, তাহলে 50 ঘরে এরকম আরো একটি দাগ দিব। এরপরে 85, তাহলে 85 আছে এই ঘরে, তো এই ঘরে আরো একটি দাগ দিব। এরপরে আছে 75, তাহলে 75 আছে এই ঘরে, তাহলে আমরা এখানে আরো একটি দাগ দিব। 75, এরপরে 69 আছে এখানে, তো আমরা এখানে আরো একটি দাগ দিব। এরপরে 64, তাহলে 64 কোন ঘরে আছে? এই ঘরে 64, আর 4টা দেওয়ার পরে আর একটা আমরা কি করব? ব্যান্ড আকারে দিব। এরপরে 64 পরে আছে 74, তাহলে 74 এই ঘরে আছে, তাহলে এটাকেও আমরা এইভাবে কোনাকুনি একটা দিব 4টার পরে। 74 পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 70, তাহলে আবার 70 ঘরে এখানে আরো একটি দিব। এরপরে 80 আছে, 80 ঘরে আমরা এইভাবে ব্যান্ড দিয়ে দিব। এরপরে হচ্ছে আবার 80, তাহলে 80 ঘরে আরো একটি দিব। এরপরে 78, তাহলে 78 ঘরে এখানে 78 আছে, তাহলে এখানে আমরা আরো একটি দিব। এরপরে 75 আছে এই ঘরে, তাহলে আরো একটি দিব এখানে। 75 পরে আবার 64, তাহলে 64 এখানে একটি দিব। 64 পরে আবার 55, তাহলে 55 আছে এই ঘরে, তাহলে এখানে একটা দিব। এরপরে আবার 80 আছে, তাই 80 ঘরে এইভাবে আর একটি দিব। এরপরে আবার 80, তাহলে এখানে আমরা আরো একটি দিব। এরপরে 85, তাহলে এখানে আরো একটি হবে 85 পরে 70, তাহলে 70 ঘরে আমরা এখানে একটি দিব। এরপরে 70 পরে 99 ঘরে আমরা এইভাবে একটি দিব। তাহলে আমরা এখন টালি চিহ্নগুলো পেয়ে গেলাম, আর যেটাই টালি চিহ্ন হবে সেটাই গণসংখ্যা। তাহলে এখানে টালি চিহ্ন পেয়েছি 3, তাই 3 হবে গণসংখ্যা। এরপরে এখানে আমরা পেয়েছি কত? 5 আর 1 6, তাহলে এটা হবে 6। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা? 9টা, তাহলে আমরা এখানে দিব 9। এটাও দেখতে পাচ্ছি 9টা, আর এটা হচ্ছে 3টা। এই হলো আমাদের টালি চিহ্ন। এখন আমরা বাকি কাজগুলো সহজে করে নিতে পারবো। এতক্ষণ আমরা টালি চিহ্ন বের করে নিলাম এবং গণসংখ্যাটাও বের করে নিয়েছি উদ্দীপক থেকে। এরপরে আমরা এখন মধ্যমানটা নির্ণয় করব। মধ্যমান নির্ণয় করার নিয়মটি হলো দুটি সংখ্যার শ্রেণীব্যাপ্তির দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ। 50 আর 59 যদি আমরা যোগ করি 109 হবে, আর 109কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 54.5 হবে। তাহলে এখানে আমরা অবশ্যই দিলাম 54.5। আর একটি বের করে নেওয়ার পরে এর সাথে ব্যবধানটা যোগ করতে করতে চলে আসলে বাকি মানগুলো পাওয়া যায়, বারবার যোগ করে ভাগ করার দরকার নেই। তাহলে এখন যেহেতু ব্যবধানটা আমাদের 10, তাহলে 54 সাথে 10 যোগ করলে 64 হয়ে যাবে, তার মানে 64.5। এরপরে 74.5, এরপরে 84.5, এরপরে 94.5। ঠিক এভাবে বের করে নিলে হিসেব করে দেখবে সবগুলো মিলে যাবে। এখন আরেকটি অপশন আছে আমাদের এখানে, ধাপ বিচ্যুতি মানটি কিভাবে বের করব। ধাপ বিচ্যুতির সূত্রটি হচ্ছে EY সমান XI মাইনাস A/H। তো A হচ্ছে এখানে আনুমানিক গড়, XI হচ্ছে মধ্যমান, আর H হচ্ছে ব্যবধান। তাই এই মধ্যমানের যে কোনো একটা মানকে আনুমানিক গড় ধরে নিতে হবে। আমি এই মানটাকে আনুমানিক গড় A ধরে নিলাম। তাহলে যে মানটাকে আমরা আনুমানিক গড় ধরবো সেই সারির ধাপ বিচ্যুতিটা হয়ে যাবে 0, আর উপরের দিকে যতগুলো থাকবে মাইনাস আকারে যাবে, অর্থাৎ -1 একটার জন্য -1, 2টা আছে তাই -2, আর নিচের দিকে প্লাস আকারে অর্থাৎ 1 এরপরে 2। ঠিক এইভাবে। এখন যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমি এই মানগুলো কিভাবে আসছে একটা মান বের করে দেখাচ্ছি। এখানে সূত্রটি হচ্ছে XI মাইনাস A/H। তো XI হচ্ছে মধ্যমান, তাই এই মানটা প্রথমে বের করে দেখাচ্ছি। তাহলে XI হচ্ছে 54.5, এরপরে মাইনাস A আমরা আনুমানিক গড় ধরেছি 74.5, আর H হচ্ছে ব্যবধান হচ্ছে কত? 10। তো যদি আমরা এই 74 থেকে 54 বাদ দেই তাহলে মাইনাস কত থাকবে? 20 থাকবে, তাহলে -20, আর নিচে আছে কত? 10। 20কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? যেহেতু উপরে ঋণাত্মক সংখ্যা তাই -2। ঠিক এইভাবেই কিন্তু এই ধাপ বিচ্যুতির মানগুলো বের হয়। আর আমরা যেটা দেখালাম এটা হচ্ছে একটি কৌশল। এই কৌশলটা অবলম্বন করলে এই হিসাবটি আর করতে হয় না, খুব সহজে বের করা যায়। এখন FI দ্বারা হচ্ছে গণসংখ্যা আর EY হচ্ছে ধাপ বিচ্যুতি, তাই এটা গুণ আকারে হবে। তো 3 দুগুণী 6 অর্থাৎ -6, আর 6 1 কে 6 মানে -6, আর 0 সাথে যাই গুণ
করি না কেন 0 হয়ে যাবে। 9 1 9 আর 3 দুগুণে 6। আমরা সবগুলো হিসাব করে নিলাম। এরপর মোটটা লিখে নিব। মোট এইটা লেখার দরকার নাই, শুধু n সমান আমরা এখানে মান পাচ্ছি তাহলে কত 30। গণসংখ্যাটা মোট 30 আছে। আর এটা যদি আমরা হিসাব করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো সামেশান FIUI সমান, এখন এখানে 6 আর 6 12, ঋণাত্মক মান হচ্ছে 12, আর এখানে 9 আর 6 যোগ করলে হয় কত 15। তাহলে 15 থেকে 12 বাদ দিলে থাকছে কত 3। তাহলে আমরা এখানে সামেশান FIUI সমান পেলাম 3। এখানে n সমান 30 পেয়েছি, সামেশান FIUI সমান পেলাম 3। এইচ হচ্ছে ব্যবধান হচ্ছে কত 10। এই মানগুলোকে একপাশে লিখে নিব। এখন এখানে আমরা এ সমান আনুমানিক গড় ধরেছি 74.5 আর এন সমান পেয়েছি মোট গণসংখ্যা 30। তাহলে আমরা এখানে লিখব 30। সামেশান FIUI সমান পেলাম 3 আর এইচ হচ্ছে ব্যবধান 90 থেকে 99 মানে 10 আছে ব্যবধান। সবগুলো লিখে নিয়েছি, মান পেয়ে গেছি। এখন আমরা সংক্ষিপ্ত গড় সমান সূত্রটি জানি, x বার, এটাকে বার বলা হয়, a প্লাস সামেশান FIUI বাই n গণিত h। এখন জাস্ট আমরা খালি মানগুলো বসাবো। এ সমান আমরা আনুমানিক গড় 74.5 ধরেছি, এরপরে প্লাস সামেশান FIUI সমান পেয়েছি আমরা এখানে 3 আর n সমান পেয়েছি আমরা 30 আর h হচ্ছে ব্যবধান 10। এখন যদি আমরা হিসেব করি তাহলে এখানে 74.5 থাকলো, এরপরে প্লাস এটা আর ওটা গুণ অবস্থায় আছে 3 এবং 10, তাহলে 3 10 এ 30, নিচে আছে কত 30। এখন যদি আমরা 30 কে 30 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে 1 থাকবে, তাহলে 74.5 যোগ হলো 1। এখন যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কত হবে 75.5। এই হলো আমাদের সংক্ষিপ্ত গড়ের আনসার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকতে বলছে, আর আমরা ক্ষয়ে যে সারণীটি তৈরি করেছি সেই সারণীর সাহায্যে আমরা প্রথমে এই গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য একটি মধ্যমানের সারণী তৈরি করে নেব শ্রেণীব্যাপ্তি, মধ্যমান এবং গণসংখ্যা দিয়ে। দেওয়ার পরে আমরা গ্রাফ পেপারটি অঙ্কন করব। চলো অঙ্কন করা যাক। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকতে হলে আমাদের একটি সারণী তৈরি করতে হবে। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের প্রয়োজনীয় সারণী অর্থাৎ মধ্যমানের একটি সারণী করতে হবে, যেটিতে অপশন থাকবে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান এবং গণসংখ্যা। আর আমরা ক্ষয়ে যে সারণীটি তৈরি করেছিলাম সেই সারণীর সাহায্যেই আমরা এই সারণীটি তৈরি করেছি। শ্রেণীব্যাপ্তিতে 50 থেকে 59, 60 থেকে 69, এরপরে 70 থেকে 79, 80 থেকে 89, এরপরে 90 থেকে 99, এটা আমরা ক্ষয়ে বের করেছিলাম। আর গণসংখ্যাটাও আমরা ক্ষয়ে বের করেছিলাম 3 6 9 9, এরপরে 3। এখন মধ্যমানটা কিভাবে বের করবো, এটা খুবই সহজ। দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ, 50 আর 59 যোগ করলে 109 হয়, 109 কে 2 দিয়ে ভাগ করলে 54.5। এইভাবে আমরা বের করব। এরপরে এর সাথে ব্যবধানটা যোগ করতে করতে চলে আসলে পরের মানগুলো চলে আসে। তাহলে ব্যবধান যেহেতু 10, তাই 54 আর 10 এর 64.5, এটাও আমরা ক্ষয়ে পেয়েছিলাম। এরপরে 74.5, যেহেতু ব্যবধান 10, তাহলে 74 আর 10 এর 84.5, ঠিক এইভাবে। এরপরে 84 সাথে 10 যোগ করলে 94.5। এখন আমরা গ্রাফ পেপারটি অঙ্কন করার জন্য একটি নির্দেশনামূলক কথা লিখব, যেই কথাটির সাহায্যে আমরা গ্রাফ পেপারটি অঙ্কন করব। সেই কথাটি এখন লেখা যাক। এখানে আমরা গ্রাফ পেপারটি যেভাবে অঙ্কন করব সেই নির্দেশনাটা এখানে লিখে দিয়েছি। ছক কাগজের x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমানের 2 সমান 1 ঘর। 2 সমান 1 ঘর ধরছি কারণ যেহেতু ব্যবধানটা 10 আছে, তাই আমরা এই 10 কে 5-এ নিয়ে আসবো, তাই 2 সমান 1 ঘর। এবং y অক্ষ বরাবর 1 সমান 2 ধরে, যেহেতু 3 আছে তাহলে 2 যদি ধরি তাহলে 3 দুগুণী কত হবে 6 হয়ে যাবে। 6 থাকলে 12, 9 থাকলে 18, 9 থাকলে 18 আর 3 থাকলে 6। 1 ঘর সমান 2 ধরে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। এই কথাটি আমরা ছোট্ট করে লিখে দিব, তাহলে আমাদের গ্রাফ পেপারটি খুব সহজেই হয়ে যাবে। চলো এখন আমরা গ্রাফ পেপারে x অক্ষ y অক্ষ ধরে নেওয়ার পরে এই মানগুলো বসাই। তো এটি হচ্ছে আমাদের গ্রাফ পেপার। প্রথমে আমরা এই গ্রাফের x অক্ষ এবং y অক্ষ ধরে নিব, আর এটাকে ধরার জন্য আমরা একটি রেখাকে এরকম করে চিহ্নিত করে নিব। এটা হচ্ছে x অক্ষ, আর এই পাশে আমরা y অক্ষটাকে একটু চিহ্নিত করে নিব। এটা হচ্ছে y অক্ষ নামকরণ করে দিব। আমি নামকরণ করে দিচ্ছি। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে 0 বিন্দু, এটা হচ্ছে x ড্যাশ বা x প্রাইম, এটা হচ্ছে y আর নিচে হচ্ছে y প্রাইম। এখন আমরা অক্ষগুলোকে ধরে নিয়েছি। যেহেতু আমরা x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান ধরবো আর y অক্ষ বরাবর গণসংখ্যা ধরবো, তাই এখানে আমরা ছোট্ট করে কথাটি লিখে দিব। x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান, আর শ্রেণী মধ্যমান প্রথমে গ্রাফটি অঙ্কন করার জন্য এরকম করে আমরা প্রথমে একটি ভাঙা চিহ্ন দিব, কারণ আমাদের মান শুরু হয়েছে 54 থেকে, আর আগের যে মানগুলো সেগুলো বোঝাতে এই ভাঙা চিহ্নটি দিয়ে থাকি। আর গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদের মধ্যমান যেটা থাকে সেটার আগের একটি মান নিতে হবে ব্যবধান অনুযায়ী। তা আমাদের মধ্যমান আছে 54 থেকে শুরু, তা আমরা আগের একটি 10 ব্যবধান নিয়ে মান নিব
44.5। আর যেহেতু আমরা 2 সমান 1 ঘর ধরেছি তাই ব্যবধানটা 5 হয়ে যাবে। এরপরে 44.5 থেকে 54.5, এরপরে 64.5, এরপরে 74.5, এরপরে 84.5, এরপরে 94.5 এবং পরের একটি মান নিয়ে নিতে হবে। 94 আর 10 যোগ করলে 104 হয়ে যাবে, তাহলে 104.5। এরপরে আমরা এখন 44.5, এটা আগের একটি মান নিয়েছি, এখানে কোনো গণসংখ্যা নেই, কিন্তু 54.5-এ আমাদের গণসংখ্যা আছে কত? 3। যেহেতু আমরা 1 সমান 2 ঘর ধরেছি তাই ডাবল হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ এইটি হচ্ছে এটা একটা। এরপরে 64.5-এ আছে 6, তো 6 এর ডাবল হয়ে যাবে, তাহলে 12। এটা হচ্ছে 5, 10, 11, 12, যেহেতু আমরা 1 সমান 2 ধরেছি তাই ডাবল হয়ে যাচ্ছে। এরপরে 74.5-এ আছে 9, তাহলে 9 দুগুণে 18 হয়ে যাবে, তাহলে 5, 10, 15, 16, 17, এই হলো 18। এরপরে 84.5-এও 9 আছে, তাহলে 9 দুগুণে 18 হয়ে যাবে, কারণ আমরা 1 সমান 2 ঘর ধরেছি তাই এটাও 18 হয়ে যাবে, তার মানে এটাও হচ্ছে 18। 94.5-এ আছে 3, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 হচ্ছে এটা। এরপরে 104-এ তো আমাদের কোনো গণসংখ্যা নেই তাই এটা 0 বিন্দু থাকবে। এখন আমরা স্কেল দিয়ে 2টি করে বিন্দু এইভাবে ঠিক যোগ করে দেব। এটাকেও যোগ করে দিলাম, এরপরে বাকিগুলোকে যোগ করব। 2টি করে বিন্দু যোগ করলে আমাদের রেখাটি খুব সুন্দর হবে। এই হলো আমাদের যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছিল সেইটি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।